প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি কেমন আছে গোপালগঞ্জ, এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে কথা বলবো। এই মুহূর্তের গোপালগঞ্জের কথা যদি চিন্তা করেন, গোপালগঞ্জ শহর এই মুহূর্তে শুনশান নীরবতায়। আপনারা জানেন যে গতকাল সহিংসতা তাণ্ডবের পর থেকে রাত থেকে গোপালগঞ্জ শহরে কারফিউ জারি করা হয়েছে এবং আজকে সন্ধ্যা পর্যন্ত এই কারফিউ চলবে। সেই কারফিউ বিবেচনায় গোপালগঞ্জ শহরে শুনশান নীরবতা। আজকে গোপালগঞ্জের এই পরিস্থিতি কেন হলো, আমি গতকালকেও এর জন্য দায়ী করেছি সরকারকে, এর জন্য দায়ী করেছি সরকারি দল এনসিপি কে। আজকে আবারও বলতে চাই যে গোপালগঞ্জে এই যে সহিংসতা, এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, এই যে রক্তের হোলি খেলা, রক্তের বন্যা বয়ে দেওয়া হয়েছে, এই দায় সরকারকে নিতে হবে। এই দায় এড়ানো যেত। আজকে গোপালগঞ্জ কি, গোপালগঞ্জ জেলাটা কি? গোপালগঞ্জ জেলাটা একটা বিশেষ জেলা, বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক দলের প্রধান ব্যক্তিত্বের জন্মভূমি, সমাধিস্থল। সেই গোপালগঞ্জকে নিয়ে উস্কানি তৈরি করেছে কে, উস্কানি উৎপাদন করেছে কে? প্রথমে সরকারের দল এনসিপি। এই উস্কানি যখন উৎপাদন করা হয়েছে, তখন সেই প্রধান নেতার জন্মভূমির জনগণ, খুব স্বাভাবিক ব্যাপার যে তাদের হাতে ঘা লাগবে, তারা প্রস্তুতি নিয়েছে যে প্রতিহত করতে হবে। এই যে যখন তারা প্রস্তুতি নিল, সেখানকার জনগণ, এদিকে সরকারি দল এনসিপি উস্কানি দিচ্ছে, এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা এড়ানো যেত। গতকালকে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পরে সেখানে 144 ধারা জারি করা হয়েছে। আমি গতকালকের ভিডিওতেও বলেছি যে এই 144 ধারাটা আগে কেন জারি করা হলো না। গতকালকে দিনভর গোপালগঞ্জে যে তাণ্ডব চলেছে, হ্যাঁ হামলা করেছে এনসিপির উপরে, তাদেরকে হামলা করেছে, কিন্তু সাধারণ জনগণের উপর গুলি চালিয়েছে কে? এনসিপির কোন নেতা কর্মী কি নিহত হয়েছে? কালকে কতজন মানুষ মারা গেছে? সঠিক সংখ্যাটা কি সরকার প্রকাশ করবে কোনোদিনও? বিভিন্ন হিসেব নিকেশ, সরকারি হিসেবে দেখা যাচ্ছে যে 4 জন, গণমাধ্যম, হাসপাতাল হিসেবে 4 জন দেখা যাচ্ছে। অনেক মানুষ গোপালগঞ্জে এখন নিখোঁজ আছে, তারা কোথায়? আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন যে লাশ গুম করা, লাশ পিকআপে ওঠানো, পুলিশের পিকআপে ওঠানো, এই লাশগুলো কোথায়? এবং আরেকটি খুব উদ্বেগজনক ঘটনা যে গতকালকে আমাদের গর্বের সেনাবাহিনী, আমার সেনাবাহিনী আমার জনগণের উপরে গুলি চালাবে, এটি প্রত্যাশারও বাইরে। গতকালকে সেনাবাহিনীর গুলি চালানো দেখা গেছে, ভিডিও ফুটেজ দেখা গেছে, শুধু সোশ্যাল মিডিয়া না, বাংলাদেশের টেলিভিশন চ্যানেলেও দেখা গেছে। ডাইরেক্ট গুলি চালানোর নির্দেশ দিতে দেখা গেছে। এই গুলিতে কতজন মারা গেছে? সেনাবাহিনীর গুলিতে, পুলিশের গুলিতে। পুলিশ, সেনাবাহিনী বাংলাদেশের জানমালের নিরাপত্তা দেবে, সেনাবাহিনী দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে, কিন্তু আজকে সেনাবাহিনী গুলি চালিয়ে রক্তপাত করছে। দুঃখজনক, যা বাংলাদেশের সেনাবাহিনীর কাছে আশা করা, প্রত্যাশা করা যায় না। এবং সেনাবাহিনী গতকালকে আমরা এখনো ছবি ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়, সেনাবাহিনী লাশ বহন করে যাচ্ছে, সেনাবাহিনী লাশের উপরে বুট চালাচ্ছে। এগুলো কি বাংলাদেশের সেনাবাহিনী? 1971 সালের পাক সেনাবাহিনীর সাথে অনেকে তুলনা করেছেন গতকালকের ঘটনা। এগুলো দুঃখজনক। আজকে গোপালগঞ্জ যে অবস্থায় আছে সেটি সংকটজনক অবস্থায়, এবং গতকাল রাতভর যে গোপালগঞ্জে কারফিউ জারি করার পরে ভিডিও ফুটেজ ঘুরে বেড়াচ্ছে, আপনারা দেখেছেন নিশ্চয়ই। এগুলো দুঃখজনক। গতকালকে গোপালগঞ্জ ঘটনাকে কেন্দ্র করে ঢাকাতেও কিছু ঘটনা ঘটেছে, যেমন পুলিশ কন্ট্রোল রুমে বসে শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আরো অন্যান্যদেরকে দেখা গেছে। তারা কি পুলিশ কন্ট্রোল রুমে বসে তারা কি হত্যার নির্দেশ দিয়েছিলেন? হ্যাঁ, অতি উৎসাহী হয়ে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ফেসবুক পেজ থেকে এগুলো প্রকাশ করা হয়েছে। তাহলে কি হত্যার নির্দেশদাতা হিসেবে নিজেকে ঘোষণা করছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া? প্রশ্ন, অনেকেই প্রশ্ন করছেন, আমারও প্রশ্ন, তিনি কি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ? তিনি কি বিশেষজ্ঞ পরামর্শ দেবার জন্য কি পুলিশ কন্ট্রোল রুমে বসেছিলেন, বসে নির্দেশ দিয়েছেন?
দেশ যা চলছে, যেভাবে চলছে, গোপালগঞ্জের চিত্র, গোপালগঞ্জের উদাহরণটা যথেষ্ট, সারা বিশ্বকে দেখানোর জন্য যথেষ্ট যে গোপালগঞ্জে গতকালকে দিনভর কি হয়েছে। সেই জায়গায় আজকে গোপালগঞ্জ ভালো নেই। গোপালগঞ্জে কোনো পুরুষ মানুষ ঘরে থাকতে পারছে না, গোপালগঞ্জ ছাড়া অনেকে। গতকালকে তাণ্ডব ঘটানোর পর আমরা ধরেই নিয়েছিলাম, জেনেছিলাম যে এই যে গোপালগঞ্জে যে এই ঘটনাগুলো ঘটলো, এরপরে গোপালগঞ্জে একটা সীমাহীন তাণ্ডব, ভয়াবহ সাঁড়াশি অভিযান চলবে এবং সেই সাঁড়াশি অভিযান রাতভর চলেছে এবং অসংখ্য মানুষকে নাকি ধরে নিয়ে যাওয়া হয়েছে। এই মানুষগুলো কোথায়? এই মানুষগুলোকে কে হত্যা করা হয়েছে? এই মানুষগুলোর পরিবার জানে না, পরিবার এখনো অন্ধকারে যে মানুষগুলো আসলে কোথায়। গতকালকে গোপালগঞ্জে পুলিশ কিন্তু এক প্রকার অসহায় হয়ে পড়েছিল। পুলিশ সহযোগিতা করেনি বা করতে পারেনি এনসিপি কে। সারা বাংলাদেশে পুলিশের অবস্থা কিন্তু এই, শুধুমাত্র সেনাবাহিনী এনসিপির নেতা কর্মীদের বাঁচিয়ে গোপালগঞ্জ ছাড়তে সহায়তা করেছে। এখন তাহলে বেঁচে আছে কে? একটা সংগঠন, সেনাবাহিনী। আজকে সেনাবাহিনী যদি বিতর্কিত ভূমিকা পালন করে, সেনাবাহিনীরও কিন্তু পুলিশের মতো হবে। পুলিশের অবস্থা খুব খারাপ, ভয়ানক খারাপ। কালকে গোপালগঞ্জ পরিস্থিতি বিবেচনা করলে যদি আপনি দেখেন যে পুলিশ ভয়ানক অবস্থায়, ভয়ানক নাজুক অবস্থায় আছে। বাংলাদেশের পুলিশ এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষায়, সুরক্ষা দিতে একদম অপারগ। তাহলে আছে শুধুমাত্র সেনাবাহিনী। আজকে সেনাবাহিনী যদি এরকম বিতর্কে জড়ায়, তাহলে সেনাবাহিনীরও পুলিশের মতো অবস্থা হতে সময় লাগবে না। এর থেকে সংশোধনের উপায় কি? এর থেকে সংশোধনের উপায় নিউট্রাল, নিরপেক্ষ হতে হবে। সব জায়গার জন্য, সবার জন্য সমান হতে হবে। নইলে আজকে সেনাবাহিনীও ধ্বংস হয়ে যাবে, সেনাবাহিনীও ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। গোপালগঞ্জ নিয়ে সেনাবাহিনী যে কলঙ্ক নিজেদের গায়ে লাগিয়ে নিল, এটি দুঃখজনক। গোপালগঞ্জ ভালো নেই, বাংলাদেশ ভালো নেই। আজকে গোপালগঞ্জের এই অবস্থা, কালকে সারা বাংলাদেশের এই অবস্থা হবে। জানি না আমরা আসলে কোথায় ঢুকে গেছি। এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় কি? আসসালামু আলাইকুম। নিঃসন্দেহে আমি যে মুহূর্তে এই ভিডিওটি করছি, সেই মুহূর্ত পর্যন্ত গোপালগঞ্জের অবস্থা যথেষ্ট থমথমে। প্রশাসনও নিশ্চিত করে বলতে পারছে না কখন কি হয়। 16 জুলাই গোপালগঞ্জের বুকে যেই রণক্ষেত্র সৃষ্টি হলো, যে ভয়ঙ্কর দৃশ্য আমাদের সামনে উপস্থিত হলো, তার জন্য কে দায়ী তা নিয়ে বুধবার 16 জুলাই দুপুর বা সন্ধ্যার পর থেকেই নানান ধরনের মতামত, বিশ্লেষণ, সমালোচনা, আলোচনা, অনেক বক্তব্য আমাদের সামনে আসছে। ইন্টারেস্টিংলি খেয়াল করলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পরিমাণ মানুষ এই ঘটনার জন্য সরাসরি এনসিপি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন কিংবা সরকারকে দোষারোপ করছে, ট্র্যাডিশনাল মিডিয়াতে যারা কথা বলছেন তাদের মধ্যে হাতে গোনা 2-4 জন ছাড়া, এবং এর সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রায় সবাই এই ঘটনার জন্য আওয়ামী লীগকে দোষারোপ করছে, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডকে তারা দায়ী করছেন। কিন্তু আসলে কেন, সেই বিষয়টি একটু আলোচনা আনবো এবং এটিও বলে রাখি যে তারা যে কথাগুলো, যে প্রশ্নগুলো উত্থাপন করছেন একেবারে যে অযৌক্তিক, নিশ্চয়ই তা নয়। 5 আগস্টের আগে অভ্যুত্থানকে কেন্দ্র করে বা আন্দোলনকে কেন্দ্র করে যে হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়েছে, যে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে, এই হত্যাকাণ্ডের পিছনে কারা দায়ী, পশ্চিমাদের কতটা প্লট নির্মাণ করা ছিল এই আন্দোলনে, এবং আওয়ামী লীগের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা যুবলীগ, ছাত্রলীগের ক্যাডারদের বাইরে কারা আসলে এই হত্যাকাণ্ডে জড়িত ছিল, সেই প্রশ্ন বা প্রসঙ্গটি যদি আমি একেবারে বাদও দিই,
আপাতত বাদ দিতে চায়। কিন্তু এ কথা তো সত্য, আওয়ামী লীগের 15.5 বছরের যে দুঃশাসন, যে সন্ত্রাসী কর্মকাণ্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ক্যাডাররা আমাদের সামনে দিনের পর দিন উপস্থাপন করেছে, তার জন্য তো প্রকাশ্যে তাদের কোনো ধরনের অনুশোচনা নেই। সত্য কথা তো, কোনো ধরনের উপলব্ধি তারা প্রকাশ করছে না। কিন্তু পাশাপাশি এটাও সত্য কথা যে যখন ব্যক্তিগত পর্যায়ে কথা হয় তখন অনেকেই বলেন তাদের অনুভূতির কথা, তারা নিজেরা কতটা আওয়ামী লীগের উপর ক্ষুব্ধ সে কথাও তারা প্রকাশ করেন, কিন্তু প্রকাশ্যে সেই প্রতিক্রিয়াগুলো ব্যক্ত করতে আমরা এখনো পর্যন্ত দেখিনি। অতএব বলার কোনো সুযোগ নেই যে তাদের মধ্যে অনুশোচনাটি আসেনি। এখন প্রশ্ন হচ্ছে যে যারা এই ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করছেন, সেই জায়গা থেকে কি আমরা ধরে নেব যে শুধুমাত্র আওয়ামী লীগের যে কর্তৃত্ববাদী চরিত্র, অন্তত 15.5 বছর তাদের যে চরিত্র আমাদের সামনে উন্মোচিত হয়েছে 16ই জুলাইয়ের যেই রণক্ষেত্র, তার পিছনে সেগুলোই দায়ী, সেগুলোই কাজ করেছে? অন্তত অধিকাংশ রাজনৈতিক দল সেই মন্তব্যই করছে। তারা কি বলছে যে এই সহিংসতা দেশের গণতান্ত্রিক রূপান্তর ব্যাহত করতে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল করতে পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। খেয়াল করুন, সরকার যে এমনিতেই দুর্বল, সরকারের যে আসলে কোনো কিছু করার থাকলেও করছে না, বোবা কানা কালা হয়ে আছে, সেই কথাগুলো আর এখানে উল্লেখ করা হচ্ছে না। বলা হচ্ছে যে দুর্বল করা হচ্ছে সরকারকে। এই সরকার যে নির্বাচন দেবে না, নির্বাচনের নামে নানান ধরনের টালবাহানা করছে, নাটক করছে, তারা অন্য জায়গায় এই কথাগুলো বললেও এক্ষেত্রে আবার সবকিছু আওয়ামী লীগের উপর দোষ চাপিয়ে দিচ্ছে এবং তারা আশঙ্কা করছে যে এগুলোর মধ্যে দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনত করতে পারে এবং জনগণের নিরাপত্তা ও ভোটাধিকার হুমকির মুখে পড়তে পারে। আওয়ামী লীগের এই প্রসঙ্গটির বাইরে অন্য জায়গায় কিন্তু আবার এই সবকিছুর কারণে সরকারকে দায়ী করছে, কিন্তু এই জায়গায় এসে আবার সবকিছু আবার আওয়ামী লীগকে কেন্দ্রীভূত করা হচ্ছে। বড় অদ্ভুত না? আসলে অদ্ভুত। এখন প্রশ্ন হচ্ছে কেন রাজনৈতিক দলগুলো এবং কোন কোন ব্যক্তি প্রকাশ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিলেও তারা এর প্রকৃত কারণগুলো উচ্চারণ করতে সাহস পাচ্ছেন না বা করছেন না এই কারণে, 1 নম্বর কারণ, আওয়ামী লীগের পক্ষে কথা বললেই এই মুহূর্তে তাদেরকে ফ্যাসিবাদের দোসর হিসেবে চিহ্নিত করা হতে পারে, তার একটি ভয় আছে। 2 নম্বর হচ্ছে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই বা এনসিপি সরকারের বিরুদ্ধে কথা বললেই এই সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বা যেই হত্যাকাণ্ডগুলো হয়েছে 16 তারিখে যৌক্তিক আলোচনাটি করলে সেগুলো প্রকারান্তরে আওয়ামী লীগের পক্ষে ফিরে যেতে পারে, আওয়ামী লীগ শক্তি সঞ্চয় করতে পারে, আওয়ামী লীগ আবার ফিরে আসতে পারে। এই ভয় থেকেই প্রকৃত কারণগুলো কেউ প্রকাশ্যে উচ্চারণ করছে না। 3 নম্বর হচ্ছে ব্যক্তিগত জায়গা থেকে যারা কথা বলছেন তাদের একটি প্রচন্ড ভয় আছে এই মুহূর্তে মব ভায়োলেন্সের শিকার হওয়া। 4 নম্বর কারণটি হচ্ছে যারা প্রায় বলে থাকেন যে বাংলাদেশে দল আসলে দুটি, একটি আওয়ামী লীগ আর একটা হচ্ছে এন্টি আওয়ামী লীগ। অতএব সেই এন্টি আওয়ামী লীগ অবস্থান থেকে সবাই তো আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবেই, খুবই স্বাভাবিক। এখন কথা হচ্ছে যে কথাগুলো এর আগে আমি নিজেও বলেছি, 16 তারিখ কয়েক দফায় আমার বিভিন্ন কন্টেন্টে আমি বলেছি যে কেন আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা সংগঠিত হয়ে মাঠে নামলো। সত্য কথা, তাদের উপরে কেউ হামলা করেন, তারা নামলো কেন? নামলো এই কারণে তাদের তো তিক্ত অভিজ্ঞতা রয়েছে। বঙ্গবন্ধুর সমাধি গুড়িয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ড্রোন দিয়ে হামলা চালানো, এগুলো তো কয়েক মাস ধরে বলা হচ্ছে। এই জায়গা থেকে তারা আগে থেকেই প্রতিরোধ গড়ে তুলতে চেয়েছে। 2 নম্বর হচ্ছে আবারও সে পুরনো কথা বলি, সব জায়গায় বলা হলো জুলাই পদযাত্রা, এখানে বলা হলো মার্চ টু গোপালগঞ্জ, এক ধরনের উত্তেজনা সৃষ্টি করা। এবং যেহেতু 32 নম্বর রক্ষা করা সম্ভব হয়নি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকিয়ে তাকিয়ে দেখেছে 5 ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভবনটি গুড়িয়ে দেওয়ার সময় তাদের যে ভূমিকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের, সেই জায়গা থেকে তারা আর কারো উপরে আস্থা রাখতে পারেনি। এবং আগে থেকেই তারা বলেছিল যে এনসিপির নেতা কর্মীরা এখানে এসে যদি সভা সমাবেশ করে যায় শান্তিপূর্ণভাবে তাদের কোনো আপত্তি নেই, তবে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য যেন না দেওয়া হয়। যদিও তারা আগে থেকেই একটা উত্তেজনা তৈরি করেছে, আমি তো বললাম যে কেন আগে থেকে উত্তেজনা তৈরি করা আওয়ামী লীগের নেতা কর্মীদের বা সংগঠিত হওয়া, কিন্তু এনসিপি নেতা কর্মীরা যখন গোপালগঞ্জ পৌঁছে সভা মঞ্চে উপস্থিত হলেন, বক্তব্য দেন, তাদের বক্তব্যের কি ছিল ভাষাগুলো, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাদের যে বক্তব্য,
মুজিববাদ মুজিববাদ, মুর্দাবাদ মুর্দাবাদ। নাহিদ ইসলাম বলছিলেন যে আমরা এবার মুজিববাদের অবসান লিখব, 1972 সালে সংবিধানকে কবর দিব। এবং 24-এর চেতনায় গোপালীদের ঠাঁই নাই এই ধরনের স্লোগান ওঠে। তখন এই যে আওয়ামী লীগের মানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বা রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের কি করার ছিল? মানে এইগুলো কি যুক্তি নয়? তাদের পাল্টা হামলা, মানে দ্বিতীয় দফায় হামলা বা দফায় দফা হামলা করার পিছনে এই সাইকোলজির বিষয়গুলো আমরা কেউ সামনে আনছি না। আমি আবারও বলি, এর আগেও বলেছি, একাধিক কন্টেন্টে বলেছি, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডকে বা তারা যে হামলা করলো বা সংগঠিত হয়ে একটা উত্তেজনা সৃষ্টি করলো, নিশ্চয়ই এগুলোকে আমরা সমর্থন করি না, কোনো অবস্থায় সমর্থন করি না। কিন্তু কারণগুলো কি সেগুলো তো আমাদের নির্ধারণ করতে হবে। এই কারণগুলো আমরা বের না করে আমরা একচেটিয়া ভাবে বিশেষ কারোর পক্ষে কথা বলে যাব, বিশেষ কারোর বিপক্ষে কথা বলে যাব, সমাধান কখনোই আসবে না। এবং এর মধ্যে দিয়ে বিশেষ একটি পক্ষকে মানে তাদেরকেও রাজনৈতিক ভুল পথে পরিচালনা করার একটা অপচেষ্টা, আর একদিকে আরেকটি পক্ষকে উত্তেজিত করার অন্য ধরনের একটি চেষ্টা। এবং এই যে হত্যাকাণ্ডটি ঘটলো, এই যে কারফিউ জারি করা হলো গোপালগঞ্জে, আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেপ্তার করা হলো একের পর এক, এর মধ্য দিয়ে কি আওয়ামী লীগ শেষ হয়ে গেল? আওয়ামী লীগকে দুর্বল করা হলো? আওয়ামী লীগকে ভয় দেখানোতে আওয়ামী লীগ ভীত হয়ে গেল? আমি মনে করি বরং এতে করে আওয়ামী লীগ তার ট্রায়ালটি দেওয়ার সুযোগ পেয়েছে। তারা নিজেরাই নিজেদের শক্তিমত্তার পরীক্ষা করেছে এবং তাদেরকে সারা দেশে সংগঠিত হওয়ার জন্য এক ধরনের উস্কানি তৈরি করা হলো। এখন বলতে পারেন সরকারের লাভ কি? সরকার এটাই চায়, বারবার যেটা বলে আসছি, চরম একটা আনরেস্ট সিচুয়েশন বাংলাদেশে তৈরি করে রাখা একের পর এক। বাংলাদেশের যুদ্ধ অবস্থা বিরাজ করছে, যুদ্ধাবস্থা বিরাজ করছে, এমন কথা প্রধান উপদেষ্টা শুরু করে সরকারের অন্যান্য উপদেষ্টাদের মুখে যেভাবে উচ্চারিত হচ্ছে, একটা যুদ্ধাবস্থা তাদের খুবই প্রয়োজন। এবং সেটি আরো আগে থেকে শুরু হয়েছে, মব ভায়োলেন্সের মাধ্যমে, নানান ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে, এখন আবার আওয়ামী লীগকে উপলক্ষ করে নতুন একটা উত্তেজনা সৃষ্টি করা। আলটিমেট গোল নির্বাচন না দেওয়া। অতএব আবারও বলি, যারা এই সরকারের অধীনে নির্বাচনটি খুব সহজে আশা করছেন তাদের জন্য একরাশ করুণা, আবারও করুণা প্রকাশ করছি। এবং যারা মনে করছেন যে আওয়ামী লীগকে আবারও এই দফার মাধ্যমে কোণঠাসা করে ফেলা হলো, একেবারেই ভুল জায়গায় অবস্থান করছি যারা আমরা এটি চিন্তা করছি।